সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি, সংস্কারের জন্য আলোচনার তাগিদ সিপিবির। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। অনেক কিছু অস্পষ্ট, যখন ওনারা সংলাপ করবেন বিকল্প প্রস্তাবও আমরা দেব। সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার বিরোধীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। যারা এই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটসি এবং আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৯ এপ্রিল প্রথমবার বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক। সামাজিক মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে, নাম জানা যাবে কাল, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। এবং কাল থেকে শুরু হচ্ছে ঈদযাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চমড়া সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটে রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। ১০০ বছরে হয়নি বড় কোনো সংস্কার কাজ। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টা হয়েছে উল্লেখ করে এটি সমীচীন নয় বলে মনে করছে বিএনপি। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি জানিয়েছে দলটি। এদিকে গণপরিষদ ভোটে নতুন সংবিধান তৈরির পক্ষে মত দিয়েছে এনসিপি। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবকে বিপজ্জনক বলে নাকচ করেছে নতুন দলটি। প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সংস্কারের দাবি সিপিবির। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংশোধনীতে ৭১ এবং ২৪কে একই কাতারে রাখা সমীচীন নয়। সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর চেষ্টাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও জানান তিনি। গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান, দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিনিস, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপজ্জনক হবে বলে জানান নেতারা। বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। যেগুলো সংবিধান সম্পর্কিত না, সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে। ৭২-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ। এরপরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। নেতারা বলেন, কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট। আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। যখন ওনারা সংলাপ করবেন, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল আওয়ামী লীগ।
রাষ্ট্র সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক আগেই 31 দফা দিয়েছে বিএনপি। পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। যারা রাষ্ট্র সংস্কার চায় না তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য পাটোয়ারি। এনসিপি যাত্রাবাড়ি জোন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার চেষ্টা চলছে, তবে নতুন মোড়কেও আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। সংস্কারের ক্ষেত্রে সরকারকে আরও দ্রুত গতিতে কাজ চালিয়ে নিতে হবে। সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি, তাহলে আগামীতে আমরা সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না। এই জন্য যারা এই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে, তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিডি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে এ কথা বলেন সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় তিনি আরও বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবার অংশ নেয়। ইফতার শেষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। জুলাই গণহত্যার এটি প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটির তদন্ত রিপোর্টও হাতে পাবেন তারা। রোববার নিজ কার্যালয়ে কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে, তবে সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকার উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, চাংখারপুলের হত্যাযজ্ঞের মামলার পাশাপাশি আশুলিয়ার এই মামলাটিরও তদন্ত শুরু হয়। রোববার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। জানা গেছে এই মামলায় আসামি করা হয়েছে 10 জনকে। ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তাজুল ইসলাম। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই, হতাশ না হওয়ার পরামর্শ তার। তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম। 5-6 মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্ত করার জন্য কখনোই যথেষ্ট নয়। এবং আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আপনারা নিরাশ হবেন না। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন।
তাজুল বলেন, গণহত্যাকারীর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই, কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। বিশেষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা 143 জন, যদিও গ্রেফতার মাত্র 51 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। খুলনা থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতাকে অপহরণ, একদিন পর উদ্ধার করল পুলিশ। যুবদল ও নাগরিক কমিটির নেতা সহ 5 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, সব জাতিসত্তার অংশগ্রহণে এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। কি নামে মঙ্গল শোভাযাত্রা হবে জানা যাবে কাল। এবার সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষায় জাতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়ানট, বিভিন্ন জাতিগোষ্ঠী, রক ও ইসলামী সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিরা। তবে সরাসরি চারুকলার পক্ষ থেকে ছিলেন না কেউ। বৈঠক শেষে এবারের নববর্ষ উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন তারা। নিজ নিজ সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিয়ে এইবার আমরা সাংগ্রাই উদযাপন করব। প্রতিটি মূল ধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় নতুন রং, নতুন গন্ধ, নতুন সুর থাকবে। তবে এর নাম কি হবে তা জানা যাবে সোমবার। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। উপদেষ্টা জানান, নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার বিধিনিষেধ থাকবে না এবার। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি, দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। রমনা বটমূলে অন্য বছরের মতোই ছায়ানটের বর্ষবরণ আয়োজিত হবে, আর এবার সুরের ধারার অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। ঘরমুখী মানুষের ছুটে চলা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাইল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে উত্তরের যাত্রীদের। পথে পথে ভোগান্তি থেকে রেহাই পেতে আগেভাগে যাত্রা শুরু শেকড়ের টানে। এবারের ঈদে লম্বা ছুটি, সোমবার থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। তবে তার আগেই বাস কাউন্টারে বেড়েছে যাত্রী চাপ। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় বাড়ির পথ ধরেছেন কেউ কেউ। যানজট ভোগান্তি এড়াতে অনেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের। রাস্তায় জাম বেশি পড়বে, ছোট বাচ্চা কাছে নিয়ে যাওয়ার সমস্যা হবে, এই জন্য ফ্যামিলিগুলো আগে পাঠিয়ে দিচ্ছে। পরিপূর্ণভাবে ঈদের যে একটা যাত্রা এখনো শুরু হয় না ওইভাবে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তি হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাইল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোগান্তিতে পড়তেও পারেন উত্তরের বাসিন্দারা। চালকরা বলছেন, সাধারণ দিনে 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে 2 থেকে 3 ঘন্টা। সেখানে ঈদ ঘিরে গাড়ির চাপ বাড়লে দুর্ভোগ বাড়বে কয়েক গুণ। সন্ধ্যার দিক দিয়ে জাম নামের একটু বেশি পড়ে, রপ্তানি থেকে বাইবেল পর্যন্ত 1-2 ঘন্টা সময় লেগে যায়। নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের কাজ। ইট বালু সহ নানা নির্মাণ সামগ্রী সড়কে রাখা। হাইওয়ে পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের 11টি পয়েন্টে ভোগান্তির শঙ্কা রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্নে মহাসড়কের পাশে রাখা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। খারাজোরা বন্ধ যে আইল্যান্ডে দিছে, এটি কোনো দরকারি আইল্যান্ড না, এটি উঠাইলে আর এত জাম থাকবো না। কিছু আম পাবলিক আছে, সে টাকা নিবার গাড়ি চাপায় চাপায়, এদেরকে দেখার জন্য কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেই। এবার ঈদ করতে ঢাকা ছাড়বেন প্রায় 1,20,00,000 মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটির উদ্যোগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত হবে। নামাজ শেষে বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল। বিকেলে দক্ষিণ সিটির নগর ভবনে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে, সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের
জামাত অনুষ্ঠিত হবে। জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি। আগামী 9 এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনঅগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনঅগ্রেশন সেরেমনি ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেট ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে নিজেদের সেরা কালেকশনে সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলেছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। ঈদ কেনাকাটায় এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসি মুখেই ঘরে ফিরছেন ক্রেতারা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।